দাঁড়ান আমি আবার শেয়ার করতেছি। এখন কি দেখা যাচ্ছে না? জি স্যার। ওকে, দেখেন আমরা হচ্ছে এই যে ট্রিপ জেনারেশন মডেল বা ট্রিপ জেনারেশন এই টপিকটা হচ্ছে আমরা শুরু করছিলাম বিভিন্ন টাইপের যে ট্রিপ, হোম বেস ট্রিপ, নন হোম বেস ট্রিপ কাকে বলে, তারপর হচ্ছে এই ফ্যাক্টরস এফেক্টিং ট্রিপ জেনারেশন, কোন কোন ফ্যাক্টর গুলো হচ্ছে ট্রিপ জেনারেশনকে ইফেক্ট করে, গ্রোথ ফ্যাক্টর মডেলিং, গ্রোথ ফ্যাক্টর মডেলিং কিভাবে করে, তারপর গ্রোথ ফ্যাক্টর কিভাবে বের করে, এটা করে হচ্ছে একটা ছোট্ট অঙ্ক দেখছিলাম এই যে এক্সাম্পলটা, এবং দেখছিলাম যে এটা আসলে অতটা অ্যাকুরেট না, কারণ হচ্ছে গ্রোথ ফ্যাক্টর মডেলিং এর কিছু লিমিটেশনস আছে যার জন্য রেজাল্ট অনেক বেশি উল্টাপাল্টা আসে। আমরা লাস্ট ক্লাসে একটু ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যে আমি যদি গ্রোথ ফ্যাক্টর ইউজ করে অঙ্ক করি তাহলে হচ্ছে আমার আসে 4125টা ট্রিপ। এই যে আমি হচ্ছে এখানে একটা গ্রোথ ফ্যাক্টর বের করছি। স্যার হ্যাঁ বলেন। ক্লাস তো মনে হয় স্যার ছিল প্রফেশনাল প্র্যাকটিস না স্যার? আমি আজকে বলছিলাম যে প্রফেশনাল প্র্যাকটিসের পরিবর্তে ট্রান্সপোর্ট ক্লাস নিব। আমি মেসেঞ্জার গ্রুপে ক্লাসের লিংক দেওয়ার আগে বলছিলাম, আপনারা কি কেউ খেয়াল করেন নাই? স্যার আমি খেয়াল করিনি। আচ্ছা আচ্ছা জি স্যার, দেখছি স্যার। আচ্ছা দেখেন তো এই যে আমি গ্রোথ ফ্যাক্টর বের করছি, গ্রোথ ফ্যাক্টর ইউজ করে এখানে হচ্ছে আমি নাম্বার অফ ট্রিপ জেনারেটেড বের করছি, এটা আসছে 4125। আর আমি যদি গ্রোথ ফ্যাক্টর বের না করে নর্মালি হচ্ছে ওই যে মানুষের 250 মানুষের গাড়ি ছিল, 250 মানুষের গাড়ি ছিল না, এখন হচ্ছে কি সবারই গাড়ি আছে, আর যাদের গাড়ি আছে তারা সবাই 5টা করে ট্রিপ প্রডিউস করে। তো নর্মাল আমি যদি গ্রোথ ফ্যাক্টর ছাড়া বের করি তাহলে আমার ট্রিপ আসে কতগুলো, মাত্র 2750টা। তার মানে বুঝতেছেন যে এই গ্রোথ ফ্যাক্টর মডেলের কিছু প্রবলেম আছে, এটা একদম এক্স্যাক্টলি কাজ করে না। এই প্রবলেম গুলা ওভারকাম করার জন্য আরো অ্যাকুরেট মডেলিং সিস্টেম কি হইতে পারে, যেটা হইতে পারে সেটা হচ্ছে ট্রিপ জেনারেশন মডেলিং এর আমরা দুইটা মেথডের কথা পড়তেছি বা দুইটা মেথডের কথা আমরা বলছি, একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, একটা হচ্ছে রিগ্রেশন। তো এই রিগ্রেশনটা হচ্ছে কি আরো বেশি অ্যাকুরেট। রিগ্রেশন কিছুই না, এটা হচ্ছে একটা মানে আপনার সরলরেখার সমীকরণ যেরকম আমরা এখানে একটা এরকম স্ট্রেট লাইনের ইকুয়েশন ডেভেলপ করার চেষ্টা করি। আমরা ধরি নেই যে এখানে আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করতেছি এগুলোর মধ্যে হচ্ছে একটা কি আছে, একটা লিনিয়ার বা সরল রেখার মতো একটা সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, ঠিক আছে? তো দেখেন যেখানে কিছু কথাবার্তা লিখছে, এখানে কিছু ইকুয়েশন লিখছে, তো আমরা এই কথাবার্তা গুলা না দেখে জাস্ট একটা জিনিস এখান থেকে দেখে আমরা পুরো জিনিসটা অন্য একটা জায়গা থেকে পড়বো, তাইলে মনে হয় জিনিসগুলো ভালো বুঝতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম। স্যার। স্যার হ্যালো। হ্যাঁ ফারা বলেন বলেন, ফারা কিছু বললে বলেন। আচ্ছা এই যে দেখেন এখানে একটা, আচ্ছা আপনার কথা বোঝা যাচ্ছে না, আমরা ক্লাসটা কন্টিনিউ করি, আপনি হচ্ছে মেসেজে বললেই হচ্ছে, হ্যাঁ ওরে মেসেজে বলেন, স্যারকে মেসেজ ওরে কেউ বললেই। একজন মেসেঞ্জারে নক দিয়া বলেন আমারে ওই জুমের মেসেজে লেখা দিতে বলুন কি বলতে যাচ্ছে। স্যারকে মেসেজে লিখে বললেই হবে। আচ্ছা খেয়াল করেন যে এই যে আমাদের রিগ্রেশনের যে ইকুয়েশনটা আমরা হচ্ছে এটা ইউজ করতেছি একটা জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হবে বের করার জন্য, ঠিক আছে? এই ইকুয়েশনটা এই যে নাম্বার অফ ট্রিপ জেনারেটেড টিআই, খেয়াল করেন এই যে টিআই, এই যে এই ইকুয়েশনটা দেখতেছেন না, টিআই ইজ ইকুয়াল টু এফ ব্র্যাকেটের মধ্যে x1 x2 x3 xi অনেক কিছু লেখা আছে। মেইনলি আমার রিগ্রেশন ইকুয়েশনটা হচ্ছে কিছু ভেরিয়েবল ইউজ করে আমি আরেকটা ভেরিয়েবলকে প্রিডিক্ট করার চেষ্টা করব বা বের করার চেষ্টা করব। ব্যাপারটা একটু মানে বুঝতেছি যে এখান থেকে আসলে কিছুই মাথায় ঢুকতেছে না। তো আমি এই জিনিসটা এই টপিক বা মানে এই টপিকটা হচ্ছে এই সাইড থেকে না দেখাই, আমি হচ্ছে আরেকটা সাইড থেকে দেখাই, একটু লিখে লিখে পড়াইলে মনে হয় আরো ভালো বুঝতে পারবেন। দেখেন
আচ্ছা, আমাকে কেউ সরলরেখার সমীকরণটা কি বলতে পারবেন? y is equal to mx plus c. y is equal to mx plus c। তো আমরা y is equal to mx plus c ও লিখতে পারি, অথবা y is equal to alpha naught plus alpha 1 x1 লিখতে পারি, y is equal to beta naught plus beta 1 x1, মানে তিনটা কিন্তু সেম জিনিস। আমার এখানে এই যে সি, আমি সিটাকে এখানে আলফা নট দিয়ে লিখছি, আর এখানে হচ্ছে বিটা নট দিয়ে লিখছি, আর এই যে এম এক্স এই পার্টটুকুকে আমি এখানে কি লিখছি, আলফা 1 x1 দিয়ে লিখছি, আর এখানে হচ্ছে বিটা 1 x1 দিয়ে লিখছি। ঠিক আছে, এখানে যে কাজটা করা হয় দেখেন, যে একটা সরলরেখা সমীকরণ দিয়ে আমি বলি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে y is equal to mx plus c, খেয়াল করেন একটা স্ট্রেট লাইন বা একটা সরলরেখার সমীকরণে এই যে এক্সটা দেখতেছেন, এই এক্সটা হচ্ছে গিয়ে আমার স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, এটাকে হচ্ছে কি বলে, এই এক্স কিন্তু কারো উপর নির্ভরশীল না, এই এক্স হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিন্তু এই এক্স কে ব্যবহার করে আমি আসলে কার মান বের করার চেষ্টা করতেছি, এই ওয়াই এর মান বের করার চেষ্টা করতেছি না, বুঝতেছেন? জি স্যার, ওয়াই এর মান বের করব স্যার। তাহলে এই ওয়াইটাকে কি বলে? স্যার ডিপেন্ডেন্ট। এই ওয়াইটাকে বলে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, তার মানে দেখেন আমি আসলে এই আমার কাছে মনে করেন অনেকগুলা এক্স এর মান আছে, আমার কাছে অনেকগুলা এক্স এর মান আছে, আমার কাছে অনেকগুলা ওয়াই এর মানও আছে। মনে করেন এক্স এর মান হচ্ছে 1 2 3, ওয়াই এর মান হচ্ছে 4 5 6। আমি এখন এই এক্স এর মানগুলা আর এই ওয়াই এর মানগুলা যদি গ্রাফে বসাই, মনে করেন গ্রাফে বসাইলাম, এই গ্রাফে মনে করেন 3টা পয়েন্ট বসাইলাম, বসাই যদি আমি একটা স্ট্রেট লাইন টানি, একটা সরল রেখা পাবো না আমি? এই সরল রেখার একটা সমীকরণ, এখানে একটা লাইন অতিরিক্ত চলে আসছে, এই লাইনটা হবে না, এটা গ্রাফিক্স টাইপের ভুলের কারণে চলে আসছে, যাই হোক। তো এই যে একটা সরল রেখা পাইলাম, এই সরল রেখাটার একটা সমীকরণ আমি বের করতে পারবো না? আরেকটু সামনে যাই তাহলে আরো ভালো বুঝবেন। মনে করেন আমার কাছে কিছু ডাটা আছে, আমার কাছে ডাটা আছে হচ্ছে নাম্বার অফ গেস্ট আর কোকের বোতল। আপনার বাসায় যদি 2 জন মেহমান আসে তাহলে কয়েক বোতল কোক লাগে? কয় বোতল কোক লাগে? 1 বোতল। যদি 5 জন মেহমান আসে তাহলে কয় বোতল কোক লাগে? 2 লিটার লাগবে। লিটার না, মনে করেন বোতল বোতল। ঠিক আছে, এগুলো হচ্ছে আমি জাস্ট একটা এক্সাম্পল। আচ্ছা ঠিক আছে, লিটারই ধরেন। যদি 2 জন আসে তাহলে লাগে 1 লিটার, যদি 5 জন আসে তাহলে লাগে কয় লিটার? 2 লিটার। 7 জন আসলে লাগে কয় লিটার? 4 লিটার। আর 8 জন আসলে কয় লিটার লাগে? 5 লিটার লাগে। এখন আমাকে বলেন যে আমি এদের মধ্যে একটা সরলরেখার সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি, তাইলে এখানে কোকের বোতল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাকি নাম্বার অফ গেস্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? নাম্বার অফ গেস্ট। নাম্বার অফ গেস্ট কি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? স্যার ইন্ডিপেন্ডেন্ট। চিন্তা করে বলেন, ডিপেন্ডেন্ট স্যার। কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট? স্যার ডিপেন্ডেন্ট হচ্ছে কোকের বোতলটা। শিওর? জি স্যার, কারণ গেস্টের উপরে তো স্যার এটা ডিপেন্ড করতেছে আমার কয় বোতল। আপনার বাসায় কয়জন গেস্ট আসবে এটা তো কারোর উপর ডিপেন্ডেন্ট না, যতজন খুশি আসতে পারে, বাট যতজন আসতেছে তার উপর ভিত্তি করেই তো আপনি কোকের মানে কোক কিনবেন বা কয় লিটার কোক কিনবেন তার উপর ডিপেন্ড করতেছে। জি স্যার। তার মানে কোকের বোতলটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে এটা হচ্ছে কি ওয়াই না? কোকের বোতল কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, আর নাম্বার অফ গেস্ট কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স। ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন দেখেন, আমি যদি এই মানগুলা মনে করেন গ্রাফে বসাবো, আমার এই সবুজটা হচ্ছে গিয়ে এক্স অক্ষ আর লালটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, আমি হচ্ছে এই এক্স অক্ষ বরাবর এক ঘরের মান 2 করে ধরছি, 2 4 6 8 10 12, আর ওয়াই অক্ষ বরাবর এক ঘরের মান 1 করে ধরছি, 1 2 3 4 5 6। এখন গ্রাফে মানগুলা বসানোর আগে একটা জিনিস খেয়াল করেন, আমার যদি কোন কিছুর মান এক্স অক্ষের দিকেও বাড়ে, মনে করেন কোনো কিছুর মান, একটু খেয়াল করেন এখানে আমার এক্স এর মান যখন 2, ওয়াই এর মান 1, এক্স এর মান যখন 4, ওয়াই এর মান 2, এক্স এর মান যখন 6, ওয়াই এর মান 4, এক্স এর মান যখন 8, ওয়াই এর মান 5। তার মানে এখানে এক্স এর মান যত বাড়ছে
ওয়াই এর মানও তত বাড়ছে না? বুঝতেছেন না? জি স্যার বুঝতেছি স্যার এক্স এর মান বুঝছি স্যার। মানে আমি যদি এক্স অক্ষ বরাবর ডান দিকে যাই, আমি ওয়াই অক্ষ বরাবর ওয়াই কোন টা দিকে বাড়তেছে। উপর দিকে যাচ্ছি, এক্স এর মানও বাড়তেছে, ওয়াই এর মানও বাড়তেছে। জি স্যার যদি এরকম এক্স এর মানও বাড়ে, ওয়াই এর মানও বাড়ে, আমি যদি সমানুপাতিক। একটা সরলরেখা আঁকি, তাহলে সরলরেখাটা এরকম আপওয়ার্ড বা উপরের দিকে হবে না? জি স্যার লিনিয়ার অফ। এবং এটার তাহলে আমাকে একটা কথা বলেন, এখানে এক্স আর ওয়াই এর মধ্যে যে সম্পর্ক, এক্স ও ওয়াই এর সম্পর্ক কি পজিটিভ না নেগেটিভ? স্যার পজিটিভ। পজিটিভ। এদের সম্পর্কটা সমানুপাতিক স্যার। হচ্ছে পজিটিভ, কারণ এক্স এর মান বাড়লে ওয়াই এর মানও বাড়ে। জি এবং স্যার এই যে আমি এদের সম্পর্ক বা এদের মধ্যে যে একটা স্ট্রেট লাইন পাইলাম, এই স্ট্রেট লাইনের ঢাল বা স্লোপটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে স্যার। স্লোপও পজিটিভ হবে। এবার যদি উল্টা হইতো, আমার যদি এক্স এর মান বাড়লে, মানে এক্স এর মান যদি ডান দিকে যাইতাম, এক্স এর মান বাড়লে ওয়াই এর মান নিচের দিকে নামতেছে, কমতেছে, তাইলে আমি যে স্ট্রেট লাইনটা পাইতাম, এটা কি ডাউনওয়ার্ড হইতো না? জি স্যার ব্যস্তানুপাতিক নিম্নমুখী হইতো। এবং এদের যে সম্পর্ক এক্স ও ওয়াই এর সম্পর্কটা কি হইতো? নেগেটিভ হইতো না? জি স্যার। বা ইনভার্সলি প্রপোর্শনালও বলতে পারেন, বা ব্যস্তানুপাতিকও বলতে পারেন, একই কথা। এবং জি এদের স্যার যে ঢাল বা স্লোপ, এই স্লোপটাও কি হইতো? নেগেটিভ হইতো। নেগেটিভ হইতো। আচ্ছা, এবার আমি মনে করেন এই যে পয়েন্ট গুলা, আমার বাসায় 2 জন গেস্ট আসলে কোকের বোতল লাগে একটা, তাহলে আমার প্রথম কোঅর্ডিনেট হচ্ছে কত? 2 1, এই যে এটা। তারপর হচ্ছে কত? 4 2, 4 জন গেস্ট আসলে কোকের বোতল বা কোক কয় লিটার কোক লাগে? 2 লিটার কোক লাগে, এটা হচ্ছে আমার 4 2। তারপর হচ্ছে 6 4 আমি বসাইলাম, 6 জন গেস্ট আসলে। এই এক্স অক্ষে আমি কি বসাইছি? এক্স অক্ষে বসাইছি হচ্ছে গিয়া নাম্বার অফ গেস্ট, আর ওয়াই অক্ষে বসাইছি হচ্ছে কি? কোক লিটার, কয় লিটার কোক লাগে। ঠিক আছে? 6 জন আসলে কয় লিটার কোক লাগে? 4 লিটার। আর 8 জন আসলে কয় লিটার কোক লাগে? 5 লিটার কোক লাগে। ঠিক আছে? এখন দেখেন, আমরা নরমালি যদি এই পয়েন্টগুলো যোগ করতাম, এভাবে যোগ করতাম না? করতাম। জি স্যার। জি স্যার। একটা লাইনগুলো একটা জিগজ্যাগ লাইন হইতো। বাট জি নরমালি আপনারা যখন এরকম কিন্তু কিছু স্ক্যাটার্ড পয়েন্ট পান, এই যে 1 1 1 2 2 1 2 2 তে যে ল্যাব গুলা করছেন, আপনারা কি স্যার কখনো এরকম স্ক্যাটার্ড পয়েন্ট গুলা কি এরকম মানে জিগজ্যাগ ভাবে যোগ করেন, নাকি মাঝখান না দিয়ে স্যার। বেস্ট ফিটেড লাইন আঁকেন? স্যার সোজা যেটা হবে স্যার ওটাই। মাঝখান দিয়ে এরকম একটা বেস্ট ফিটেড লাইন আঁকেন না? জি স্যার। মানে চেষ্টা করেন উপরে আর মানে নিচে দুইটার সমান মাঝখানে সংখ্যক যেতে। পয়েন্ট ছাড়ার জন্য, তাই না? জি স্যার। এখন আমাকে বলেন এই বেস্ট ফিটেড লাইনটা আসলে মানে কি? এই বেস্ট ফিটেড লাইনটা হচ্ছে আসলে এখানে যতগুলা কোঅর্ডিনেট আছে, এই যে 2 1 এটা কিন্তু একটা কোঅর্ডিনেট, 4 2 এটা একটা কোঅর্ডিনেট, 6 4 এটা একটা কোঅর্ডিনেট, 8 5 এটা একটা কোঅর্ডিনেট। এই সবগুলা কোঅর্ডিনেটের এভারেজ পয়েন্ট দিয়ে যদি আমি একটা লাইন আঁকতে পারি, ওই লাইনটাই তো আমার বেস্ট ফিটেড লাইন হবে, তাই না? বুঝছেন নাকি বুঝেন নাই? স্যার বুঝছি স্যার। দেখেন, এই 2 4 6 8 এই চারটার এভারেজ কত? এই 2 4 6 8 এর এভারেজ 5 না? 4 8 2 এ কত? 6 6 6 কত? 12 12 আর 8 এ কত? 20। নাম্বার অফ স্যাম্পল হচ্ছে এখানে কতগুলা? 4টা স্যাম্পল। আমি যদি 20 কে 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাইলাম? 5 পাইলাম। এই 4টা সংখ্যার এভারেজ হচ্ছে 5। এই কোকের বোতল ওয়াই, এই 4টা সংখ্যার এভারেজ কত? 3 না? 2 এর 1 এ কত? 3, 4 8 3 এ 7, 7 5 12, 12 কে যদি আমি নাম্বার অফ স্যাম্পল 4 দিয়ে ভাগ করি 3। তার মানে আমার যদি একটা বেস্ট ফিটেড লাইন আঁকতে হয়, ওই লাইনটা হচ্ছে 5 3 5 3 পয়েন্ট কোনটা? 5 হচ্ছে মনে করেন এই জায়গায় আছে, দেখেন এই 5 মনে করেন এই পয়েন্টটা হচ্ছে আমার 5। আর 3 কোনটা? এই পয়েন্টটা হচ্ছে 3। এই 5 আর 3 যেই পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টে ছেদ করছে না? তার মানে আমি যদি একটা বেস্ট ফিট লাইন আঁকতে চাই, বেস্ট ফিট লাইনটা কি? এই পয়েন্ট দিয়ে পাস করতে হবে না? বুঝছেন? এটা আরেকবার বলুন। না স্যার খেয়াল করতে পারিনি। আচ্ছা, যারা খেয়াল করেন নাই আরেকবার বলতেছি, দেখেন। দেখেন, আমি দেখতেছি যে আমার কাছে কিছু এক্স এর মান আছে, কিছু ওয়াই এর মান আছে। তো মানে প্রথম স্থানাঙ্কটা কত? 2 1। তো 2 1 কোথায়? 2 1 হচ্ছে আমার এই জায়গায়। এটা কি 2 1 না? এর পরের পয়েন্টটা কত? 4 2। 4 2 কোথায়? এটা কি 4 2 না? এরপরে কত? 6 4।
6 4 পয়েন্ট কোনটা? এইটা। এরপর কত? 8 5। 8 5 কোনটা? এইটা। আমি যদি এই পয়েন্টগুলোকে যেভাবে আছে এইভাবে যোগ করতাম তাহলে কি হইতো? এরকম কিছু হইতো না? এরকম জিগজ্যাগ জিগজ্যাগ আসতো। এখন আমার টার্গেট হচ্ছে আমি তো বেস্ট ফিটেড লাইন আঁকবো, আমি তো এরকম জিগজ্যাগ আঁকবো না। এখন আমি যদি বেস্ট ফিটেড লাইন আঁকতে চাই আমাকে যেটা করতে হবে, দেখেন এরকম একটা লাইন আঁকতে হবে। বাট এই লাইনটা আমার বেস্ট ফিটেড হইতে হইলে অবশ্যই লাইনটাকে হচ্ছে এই এক্স এর যতগুলা মান আছে তাদের এভারেজ এবং ওয়াই এর যতগুলা মান আছে তাদের এভারেজ এই পয়েন্টটা দিয়ে পাস করতে হবে না? তাহলে এক্স এর যতগুলা মান আছে 2 4 6 8, এই চারটা মানের এভারেজ কত বলেন? স্যার এটা এভারেজ 5 স্যার। 5। আর ওয়াই এর যতগুলা মান আছে 1 2 4 5, এই চারটার এভারেজ কত? স্যার 3। 3। তার মানে এই 5 3 স্থানাঙ্কটা কই আছে? 5 মনে করেন এই জায়গায় আছে, আর 3 কোথায় আছে? 3 এই জায়গায় আছে। তাহলে এই বেস্ট ফিটেড লাইনটা এই পয়েন্টটা দিয়ে পাস করলেই আমি বলতে পারবো কি লাইনটা আসলে বেস্ট ফিটেড। ঠিক আছে? এই যে দেখেন এই 5 আর এভারেজ 3, এই 5 দিয়ে একটা লাইন টানলাম আর এই 3 দিয়ে একটা লাইন টানলাম, যে পয়েন্টে ছেদ করছে এটাই তো 5 3। এই ইন্টারসেক্টিং পয়েন্টটাই তো 5 3। জি স্যার। এবং বেস্ট ফিটেড লাইনটা এই পয়েন্টটা দিয়ে পাস করলে বেস্ট ফিটেড, নাইলে বেস্ট ফিটেড না। ঠিক আছে? এতটুকু তো বুঝছেন? জি স্যার। আচ্ছা, এতটুকু যদি বুঝা থাকেন দেখেন এখন আমাকে বলেন যে আমরা কি জানি সরলরেখার সমীকরণ হচ্ছে y mx c। এই সিটাকে আমরা জানি কি মানে কনস্ট্যান্ট বা ধ্রুবক, বা এই সি এর মান, এই সিটা আসলে কি? সিটা হচ্ছে আপনার ইন্টারসেপ্ট বলে। সিটাকে কি বলে? ইন্টারসেপ্ট। এই যে ব্রাউন কালারের লাইনটা দেখতেছেন, এই লাইনটা যদি পিছন দিকে বাড়াই দেই, এই লাইনটা ওয়াই অক্ষকে একটা পয়েন্টে ছেদ করবে না? জি স্যার। লাইনটা মনে করেন এই ওয়াই অক্ষকে এই জায়গায় ছেদ করলো। এই ওয়াই অক্ষকে যে পয়েন্টে ছেদ করছে এই পয়েন্ট থেকে মূল বিন্দু পর্যন্ত ওয়াই অক্ষ বরাবর যে হাইট, এতটুকুকে বলে হচ্ছে সি, ইন্টারসেপ্ট। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর স্লোপ, এই যে এম, এই এম তো বুঝতেছেন, এই এমটা কি? এমটা হচ্ছে ঢাল বা স্লোপ। নরমালি সরলরেখার সমীকরণ বা এই স্লোপ কেমনে বের করে মনে আছে? ছোটবেলায় আমরা বের করা দেখছিলাম যে স্যার tan থিটা। না না, tan থিটা না স্যার সই বুঝি স্যার। m সমান সমান হচ্ছে y minus y1 divided by x minus x2। মনে করেন x এর এই পয়েন্ট মাইনাস এই পয়েন্ট আর হচ্ছে y এর এই পয়েন্ট মাইনাস এই পয়েন্ট। আমরা এভাবে সরলরেখার সমীকরণ বের করতাম না? জি স্যার। মনে আছে সবার? জি স্যার। আচ্ছা, তো আমরা আজকে এই জিনিসগুলাই বের করব। ঠিক আছে? এখন দেখেন আপনাকে মনে করেন এটা একটা কোয়েশ্চেন, আপনাকে হচ্ছে কিছু কোকের বোতলের সংখ্যা মানে কিছু নাম্বার অফ গেস্ট বলা আছে আর কিছু কোকের বোতল দেয়া আছে। এখন আপনাকে যেটা করতে হবে একটা সরলরেখার সমীকরণ ডেভেলপ করতে হবে এরকম। এই মনে করেন যে এটাকে তো চাইলে আমি y β নট প্লাস β1 x1 লিখতে পারি, একই কথা। আমি এরকম একটা ইকুয়েশন ডেভেলপ করব। এই ইকুয়েশন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এই ইকুয়েশনটা ইউজ করে ভবিষ্যতে আমার বাসায় যদি 10 জন বা 15 জন বা যতজনই গেস্ট আসুক আমার কয় লিটার কোক লাগবে আমি এই ইকুয়েশনটা ইউজ করে কি করতে পারবো? প্রেডিক্ট করতে পারবো, তো ভবিষ্যৎবাণী করতে পারবো। ঠিক আছে? বোঝা গেছে? বুঝতে পারছেন? বুঝতে পারছেন নাকি পারেন নাই? পারছেন। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। একটু দাঁড়ান। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমার এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটার স্থানাঙ্ক কত বলেন? আমি যখন লাল দাগ করলাম কত? আগে বলতে হয় এক্স এরটা, তারপর বলতে হয় ওয়াই এরটা। আমি এই পয়েন্টটাকে এখন আসলে এই জায়গায় নিয়ে আসছি না? আমার তো লাইনটা হওয়ার কথা ছিল এরকম,
বাট আমি লাইনটা আঁকছি কিরকম, এরকম আঁকছি। এই পয়েন্ট আসলে এই জায়গায় চলে আসছে না, বুঝতেছেন? জি স্যার। আর এই যে এই পয়েন্টটা চলে আসছে এ জায়গায়, এই পয়েন্টটা চলে আসছে এ জায়গায়, এই পয়েন্টটা চলে আসছে এ জায়গায়। মানে আমার ছিল মনে করেন এরকম, বাট আমি আঁকছি হচ্ছে মাঝখান দিয়ে। আমার অ্যাকচুয়াল পয়েন্ট গুলাকে আমি রিপ্লেস করে একটা বেস্ট ফিটেড লাইন আঁকছি না? জি স্যার। হ্যাঁ স্যার। একটা বেস্ট ফিটেড লাইন আঁকছি। এখন আমাকে যেটা দেখতে হবে অ্যাকচুয়াল পয়েন্টের সাথে আমি যে লাইনটা আঁকছি এই লাইনের এক্স এর কোঅর্ডিনেট আর ওয়াই এর কোঅর্ডিনেটের আসলে পার্থক্য কতটুকু। ঠিক আছে, কথা কি বুঝছেন? কথা কি বুঝছেন? জি না স্যার। স্যার। বুঝেন নাই? ওকে স্যার আর একটু বুঝে দিলে ভালো হয়। আচ্ছা, আরেকবার বলতেছি, দেখেন। একটু মনোযোগ দিয়েন, কারণ জিনিসগুলো সহজ, কিন্তু যদি না বুঝেন তাহলে কঠিন মনে হবে আর কি। আচ্ছা দেখেন, আমার পয়েন্ট ছিল এই চারটা, এই এটা 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 স্যার, এটা। দেখা যাবে না। আল্লাহ, এখন দেখা যাচ্ছে? জি স্যার। এখন তো দেখা যাচ্ছে। জি জি স্যার। আমার পয়েন্ট ছিল হচ্ছে এই চারটা। আরে এমন অ্যানিমেশন দিছি, দাঁড়ান দেখেন। আমার পয়েন্ট ছিল হচ্ছে এই চারটা, কিন্তু আমি কি পয়েন্টগুলো যোগ করছি? আমি তো লাইনটা আঁকছি বেস্ট ফিটেড লাইন। আমার আলটিমেটলি এই পয়েন্টটা এখন এই জায়গায় চলে আসছে না? আমি চিন্তা করতেছি এই পয়েন্টটাকে আমি এই জায়গায় চিন্তা করেই তো এই বেস্ট ফিটেড লাইনটা আঁকছি। এই পয়েন্টটাকে আমি এই জায়গায় চিন্তা করছি, এই পয়েন্টটাকে আমি এই জায়গায় চিন্তা করছি, এই পয়েন্টটাকে আমি এই জায়গায় চিন্তা করছি, তারপর আমি যোগ করে একটা স্ট্রেট লাইন পাইছি। বাট প্রবলেম হচ্ছে তারা কি তাদের আসল জায়গায় এখন আছে? না স্যার। নাই। তো তো- তো আসল জায়গার সাথে তাদের বর্তমান জায়গার যে পার্থক্য, আমি এই পার্থক্যটা বের করতে যাচ্ছি। পার্থক্যটা কিভাবে বের করব? দেখেন, আমি জানি যে আমি যেই বেস্ট ফিটেড লাইনটা আঁকছি, এই বেস্ট ফিটেড লাইনটা অনেকগুলো পয়েন্ট দিয়ে পাস করছে। তার মধ্যে একটা পয়েন্ট তো হচ্ছে কি এই মিন পয়েন্টটা না, 5 আর 3। জি স্যার। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই প্রত্যেকটা পয়েন্টের এক্স অক্ষের মানে এক্স কোঅর্ডিনেটের সাথে বেস্ট ফিটেড লাইনের এক্স কোঅর্ডিনেটের পার্থক্যটা বের করব। মানে হচ্ছে কি বের করব? এক্স মাইনাস এক্স বার বের করব। এবং প্রত্যেকটা পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটের সাথে বেস্ট ফিটেড লাইনের ওয়াই এর পার্থক্য বের করব। তার মানে কি বের করব? ওয়াই মাইনাস ওয়াই বার বের করব। বের করতে পারবেন? পারবেন? স্যার ওই এভারেজ থেকে কি মানগুলো বাদ দিলে তো হ্যাঁ, এক্স আমার এক্স বার হচ্ছে এক্স এর এভারেজ মান 5। 2 থেকে 5 গেলে কত থাকে? 4 থেকে 5 গেলে কত থাকে? 6 থেকে 5 গেলে কত থাকে? আর 8 থেকে 5 গেলে কত থাকে? ঠিক আছে না ভুল করছি? আচ্ছা, এবার দেখেন y মাইনাস y বার যদি বের করি, 1 থেকে 3 গেলে কত থাকে? 2 থেকে 3 গেলে কত থাকে? 4 থেকে 3 গেলে কত থাকে? 5 থেকে 3 গেলে কত থাকে? এতটুকু কি বুঝছেন? জি স্যার। এখন হচ্ছে আমাকে আরো 2টা কলাম করতে হবে। ঠিক আছে, আমি হচ্ছে আরেকটা কলাম করব হচ্ছে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, আর এখানে একটা কলাম করব হচ্ছে এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। তাহলে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার যদি করি, এই -3 কে হোল স্কোয়ার করলে কত হয়?
-1 কে হোল স্কয়ার করলে কত হয়? 1 কে স্যার হোল প্লাস স্কয়ার করলে কত 1 হয়? আর 3 কে হোল স্কয়ার স্যার করলে কত হয়? -3 ঠিক আছে, 9 1 1 9 হবে না? আমি যদি জি এই স্যার সবগুলা ভ্যালুকে হোল স্কয়ার করি তাহলে 9 1 1 9 পাইলাম। আর যদি এই এই কলামকে এই কলামের সাথে গুণ করি x - x বার ইনটু y - y বার করি, 3 দুগুণে কত? 6, 1 1 এ কত? 1 1 1 এ কত? 1 আর 3 দুগুণে কত? 6। ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন নাকি পারেন নাই? জি স্যার পারছি। এখন দেখেন আমাদের লিনিয়ার রিগ্রেশন বাস, মানে একটা জিনিস মনে রাখবেন, আচ্ছা এটা পরে বলবো। তাহলে আমাদের ইকুয়েশনটা কি? y is equal to বিটা নট প্লাস বিটা 1 x1 না? এখন আমার কাজ কি? আমি হচ্ছে এই বিটা 1 বের করার চেষ্টা করব। এই বিটা 1 কি স্লোপ না? ওই mx এর m কি ছিল? স্লোপ। তো বিটা 1 x1 এর বিটা 1 কি স্লোপ না? জি স্যার। এখন দেখেন আমি যদি বিটা 1 বাইর করতে যাই, বিটা 1 এর সূত্র কি? y - y1। y - y1 ডিভাইডেড বাই x - x1 না? জি স্যার। এখন আমি চাইলে এখানে, মানে আমার কাছে যেহেতু অনেকগুলো পয়েন্ট আছে, আমি চাইলে এটাকে সামেশনও করতে পারি। সামেশন অফ y - y1 ডিভাইডেড বাই সামেশন অফ x - x1। ঠিক আছে, মানে এখন দেখেন আপনি যদি এই x - x বার এই মানগুলাকে যোগ বিয়োগ করেন, মান কত আসে দেখেন তো। আর এই y - y বার যোগ বিয়োগ করেন, মান কত আসে দেখেন তো। এই x - x বার সবগুলা মান যোগ করলে কত আসে? -3 -1 1 3 যোগ করলে কত 0 আসে? 0 -2 -1 1 2 যোগ করলে কত আসে? 0 0 চলে আসতেছে না? 0 আসতেছে। জি স্যার তার মানে এটাকে 0 রাখা যাবে না, এটাকে অন্য কিছু একটা করতে হবে। এটা যেন 0 না আসে এই জন্য আমি যেটা করব, উপরে নিচে x - x1 দিয়ে গুণ করে দিব। ঠিক আছে, উপরে নিচে কি করব? y - y1 ইনটু কি x - x1 ডিভাইডেড বাই সামেশন অফ x - x1 হোল স্কয়ার। ঠিক আছে, উপরে নিচে কি করলাম? x - x1 দিয়ে গুণ করে দিলাম। এই y1 টা আসলে হচ্ছে y বার। ঠিক আছে, এটা আসলে 1 না, আর এটা x - x বার আসলে। এখন আমাকে বলেন, আমি কি চাইলে সামেশন অফ y - y বার ইনটু x - x বার বের করতে পারি না? পারি। জি স্যার কত? এই সবগুলো ভ্যালু যোগ করলে কত? 14 আসে না? 14 স্যার আর আমি কি সামেশন অফ x - x বার হোল স্কয়ার বের করতে পারি না এই চারটা ভ্যালু যোগ করে? কত? 20 তাহলে এই বিটা 1 এর মান কত আসলো? 0.7 0.7। তাহলে দেখেন আমি এই y সমান সমান বিটা নট প্লাস 0.7 x1 একটা ইকুয়েশন পাইছি না? বাট প্রবলেম হচ্ছে এখনো তো ইন্টারসেপ্টের মানটা বের করি নাই। আমার এই যে বিটা নট ইন্টারসেপ্ট এই অংশটুকু, এই বিটা নটের মান বের করতে হবে না? এখন আমি এই সমীকরণটাকে বিটা নট ইজ ইকুয়াল টু y মাইনাস 0.7 x1 লিখতে পারি? পারি? জি স্যার আচ্ছা, তাহলে আমি এটাকে কি লিখলাম? বিটা নট সমান সমান y মাইনাস 0.7 x1। আচ্ছা,
বিটা নট সমান সমান কি পাইলাম? y মাইনাস কত জানি ছিল? 0.7 y minus 0.7x1 0.7x1। এখন দেখেন আমি যদি এই সমীকরণটাতে এই y এর মান কত 3 আর x এর মান কত 5 বসাই দিই, আমি এখান থেকে ইন্টারসেপ্ট বিটা বিটা নটের মানটা পেয়ে যাব না? কত আসে দেখেন তো? কত আসে? স্যার -0.5 স্যার স্যার এগুলো স্যার এভারেজ করা ভ্যালু গুলো স্যার 3 আর 5। হ্যাঁ হ্যাঁ এভারেজ করা গেল, কত আসলো? স্যার তাহলে এখানে স্যার ওয়াই বার দেন না কেন তাহলে স্যার? দিলাম y বার। আচ্ছা বলেন কত আসলো? -0.5 -0.5। এখন দেখেন তাহলে আমাদের সমীকরণটা ছিল কিরকম, y is equal to বিটা নট প্লাস বিটা 1 x1। আপনার বিটা নটের মান কত আসছে? -0.5। আর বিটা 1 এর মান কত আসছে? 0.7 x1। তার মানে আমার ইকুয়েশন, ফাইনাল ইকুয়েশন হচ্ছে কোনটা? y hat সমান সমান 0.7 x1 মাইনাস 0.5। এটা হচ্ছে আমার মেইন ইকুয়েশন এবং আমাকে এই ইকুয়েশনটাই ডেভেলপ করতে হবে। কেন? কারণ হচ্ছে মনে করেন ভবিষ্যৎ বছরে গিয়ে আপনার বাসায় যদি 15 জন গেস্ট আসে বা ফিউচারে কখনো 15 জন গেস্ট আসে, আপনি জাস্ট এখানে এই এক্স এর মানটা 15 বসাই দিলে আপনার কয় লিটার কোক লাগবে আপনি ওয়াই এর মানটা এখান থেকে বের করতে পারবেন না? পারবেন? এখন দেখেন এই কাজটা করার জন্য আপনি আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই কে বের করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স কয়টা ব্যবহার করছেন? কয়টা এক্স ব্যবহার করছেন? মানে কয় রকমের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউজ করছেন, সরি কয় রকমের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউজ করছেন? 2 রকম স্যার, এক রকম। আপনি শুধু কোকের মানে শুধু নাম্বার অফ গেস্ট ইউজ করছেন না, আর কিছু ইউজ করছেন? কয় লিটার কোক লাগবে এটা বের করার জন্য আপনি কেবলমাত্র কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউজ করছেন? একটা। নাম্বার অফ গেস্ট। আর কিছু ইউজ করছেন? এখন আপনার কাছে মনে করেন আরো ইনফরমেশন ছিল যে যে গেস্ট আসছে তার বয়স কত, সে কি পুরুষ না মহিলা। আপনার কাছে আরো কিছু মনে করেন যে আপনার কাছে আরো কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। ভেরিয়েবল গুলা কি কি? আপনি চাচ্ছেন কি বের করতে? আপনি চাচ্ছেন কোকের বোতল বের করতে। এই কোকের বোতল বের করার জন্য আপনি কার কার সাহায্য নিছেন? আপনি সাহায্য নিছেন হচ্ছে শুধুমাত্র নাম্বার অফ গেস্টের। এখন মনে করেন আপনার কাছে গেস্টের বয়স, গেস্ট এজ, এই ইনফরমেশনটাও আছে। গেস্ট জেন্ডার, পুরুষ না মহিলা, এই ইনফরমেশনটাও আছে। তাইলে আপনি যদি নাম্বার অফ গেস্ট এটাকে ধরতেন x1, গেস্টের বয়সটাকে ধরতেন x2 আর গেস্টের জেন্ডারটাকে ধরতেন x3, আপনি যদি তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউজ করে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রেডিক্ট করার চেষ্টা করতেন, তাহলে প্রেডিকশনটা কি আরো বেশি অ্যাকুরেট হইতো নাকি কম অ্যাকুরেট হইতো? কি হইতো? বেশি অ্যাকুরেট হইতো। তখন ইকুয়েশনটা কি এরকম y hat is equal to বিটা নট বিটা 1 x1 এরকম হইতো, নাকি y hat is equal to বিটা নট প্লাস বিটা 1 x1 প্লাস বিটা 2 x2 প্লাস বিটা 3
x3 এরকম হইতো। কোনটা হইতো? উপরটা না নিচেরটা হইতো? দ্বিতীয়টা। দ্বিতীয়টা হইতো। মনে রাখবেন যদি কেবলমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউজ করে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রেডিক্ট করার চেষ্টা করি বা কোনো সমীকরণ ডেভেলপ করি, এটাকে বলে হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। কি বলে মনে থাকবে? আমি যদি কেবলমাত্র একটা এক্স মানে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউজ করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই কে প্রেডিক্ট করার চেষ্টা করি, তাহলে এই ধরনের ইকুয়েশন গুলাকে বলে হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন। আর আমি যদি একের অধিক, আমার এখানে একের অধিক এক্স আছে না, একটা এক্স হচ্ছে নাম্বার অফ গেস্ট, একটা এক্স হচ্ছে কি এজ অফ গেস্ট, আর একটা এক্স কি জেন্ডার অফ গেস্ট। ঠিক আছে, আমি যদি একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউজ করে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রেডিক্ট করার চেষ্টা করি, এই ধরনের সমীকরণগুলোকে বলা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। কোনটা বেশি সঠিক আনসার দিবে, উপরেরটা না নিচেরটা? মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। কিন্তু কোনটা বেশি মানে কোনটা সহজ কোনটা কঠিন বলেন তো? কোনটা সহজ কোনটা কঠিন? সিম্পলটাই সহজ। সিম্পলটা সহজ। সিম্পলটা সহজ। এবং সিম্পলটা হচ্ছে হাতে কলমে ক্যালকুলেশন করে করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে হাতে কলমে করা যায়। বাট মাল্টিপলটা হাতে কলমে করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মনে করেন আমার কাছে এরকম, আমি মনে করেন যে কিছু ডাটা আপনাদেরকে ধরাই দিই, দাঁড়ান কিছু ডাটা হচ্ছে আন্দাজে বানাই। চিন্তা করেন তো যে আপনার কাছে মনে করেন এরকম কিছু ডাটা আছে, আচ্ছা দেখেন এখন এই যে নাম্বার অফ ট্রিপ, এটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাকি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? ইন্ডিপেন্ডেন্ট স্যার। এটা ডিপেন্ডেন্ট। সরি স্যার, ডিপেন্ডেন্ট। ডিপেন্ড করবে কার উপরে? ফ্যামিলি সাইজ, ফ্যামিলি সাইজের উপরে। ফ্যামিলি এভারেজ ইনকাম, ফ্যামিলির গাড়ি আছে নাকি নাই, কার ওনারশিপ, মানে কয়টা গাড়ি আছে তার উপর ডিপেন্ড করবে না? জি স্যার। তাহলে এখানে আমারে বলেন তো y কোনটা আর x1 x2 x3 কোনগুলা? প্রথমটা ওয়াই স্যার। এটা y না? জি এটা x1, এটা x2, এটা x3। তো এরকম মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন গুলা আমরা হাতে কলমে সলভ করতে পারি না। আমাদের এই ক্ষেত্রে যদি এরকম একটা ইকুয়েশন ডেভেলপ করতে চাইতাম, আমি এই ভ্যালুগুলা দিয়ে যদি এরকম একটা ইকুয়েশন ডেভেলপ করতে চাই, ইকুয়েশনটা হচ্ছে দেখতে এরকম হবে, y hat সমান সমান হচ্ছে বিটা 1 প্লাস বিটা 1 x1 প্লাস বিটা 2 x2 প্লাস বিটা 3 x3। আপনি কি করবেন? আপনি এই ইকুয়েশনে হচ্ছে মান বাইর করবেন কোন জিনিসগুলার?
আপনার ভ্যালু লাগবে হচ্ছে গিয়া এই বিটা নট এর মান বের করতে হবে, এই বিটা 1 এর মান বের করতে হবে, এই বিটা 2 এর মান বের করতে হবে, এই বিটা 3 এর মান বের করতে হবে। আপনি যদি এরকম একটা ইকুয়েশন পান, ওই ইকুয়েশনটা ইউজ করে ভবিষ্যতে কোনো বছরে গিয়ে যদি কোনো ফ্যামিলির সাইজ মনে করেন হচ্ছে 30 জন, মানে এক ফ্যামিলিতে 30 জন মেম্বার আছে, আপনি যদি এই x1 এর জায়গায় 30 বসায় দেন, ওই ফ্যামিলির এভারেজ ইনকাম মনে করেন 30,000, x2 এর জায়গায় 30,000 বসায় দেন, ওই ফ্যামিলির কার ওনারশিপ মনে করেন তিনটা গাড়ি আছে, x3 এর জায়গায় 3 বসায় দেন, তাহলে ওই ফ্যামিলিটা থেকে কতগুলা ট্রিপ প্রডিউস হবে আপনি কি প্রেডিক্ট করতে পারতেছেন না, বা ভবিষ্যৎবাণী করতে পারতেছেন না? পারতেছেন? তো যেহেতু এগুলো হচ্ছে হাতে কলমে করাটা কঠিন, এটা মাইক্রোসফট এক্সেল, তারপর হচ্ছে এসপিএসএস আর এরকম বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস সফটওয়্যার আছে, এগুলা ইউজ করে, আরো আছে স্ট্যাটা আছে, স্ট্যান আছে, এগুলা ইউজ করে হচ্ছে একটু জটিল হয়ে গেলে প্রবলেমগুলো হাতে কলমে না করে তখন কি করে, সফটওয়্যার ইউজ করে বা এক্সেল ইউজ করে। আজকে আমরা হচ্ছে আপনাদেরকে আমাদের ইকুয়েশনটা কি আসছিল মনে আছে? আমাদের মানে ইকুয়েশনটা কি আসছিল? স্যার 0.7x1 -0.5 কি জানি আসছিল বলেন তো? স্যার y = 0.7x1 -0.5। এখন কাহিনী হচ্ছে দেখেন, আমাদের ইকুয়েশনটা কি আসলে ভালো না খারাপ এটা আমি বুঝবো কেমনে? আমি কিছু এক্স এর সাথে কিছু ওয়াই এর একটা সম্পর্ক বিল্ড আপ করছি, এবং সম্পর্ক বিল্ড আপ করে আমি এই সমীকরণটা পাইছি। এখন আমাকে দেখতে হবে যে এই সম্পর্কটা আসলে কতটুকু ভালো, মানে আমার এক্স এর মান ইউজ করে আমি ওয়াই এর মানকে কতটা এক্স্যাক্টলি বের করতে পারতেছি, আমাকে এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, এটা বোঝার জন্য যেটা করব, দেখেন আমি একটা আর স্কয়ারের মান বের করব। ঠিক আছে, আমি কার মান বের করব? আর স্কয়ারের মান বের করব। এই আর স্কয়ারটাকে বলা হচ্ছে কো ইফিশিয়েন্ট অফ কোরিলেশন, অথবা কোএফিশিয়েন্ট অফ রিগ্রেশনও বলে। ঠিক আছে, এখন এই আর স্কয়ারের মানটা আমি কিভাবে বের করব, বা আর স্কয়ারটা আসলে কি জিনিস একটু দেখেন। আমার y এর এভারেজ মান কোনটা? এটা না? y এর এভারেজ মান কত? 3 না? y এর এভারেজ মান কত? 3 না? জি স্যার। আমি তো y এর মানগুলোই প্রেডিক্ট করার চেষ্টা করতেছি। আমার যে সমীকরণটা আসছে, এই যে y = 0.7x1 মাইনাস কত জানি, কত? স্যার 0.5। 0.5। আমি তো এই সমীকরণটা ব্যবহার করে x এর বিভিন্ন মানের জন্য y এর মানটাই বের করার চেষ্টা করতেছি। তো y এর এভারেজ মান হচ্ছে 3, আমি ওই 3 দিয়ে হচ্ছে একটা লাইন টানলাম। বাট একটা জিনিস খেয়াল করেন, y এর যে অ্যাকচুয়াল মান, এই পয়েন্টার তো একটা x এর স্থানাঙ্কও আছে, y এর স্থানাঙ্কও আছে। এই পয়েন্টারও কি আছে? একটা স্থানাঙ্ক আছে, একটা y এর স্থানাঙ্ক আছে। এই পয়েন্টারও কি আছে? একটা x এর স্থানাঙ্ক আছে, একটা y এর স্থানাঙ্ক আছে। এই পয়েন্টারও একটা স্থির স্থানাঙ্ক, একটা y এর স্থানাঙ্ক আছে না? প্রত্যেকটা y এর স্থানাঙ্কর সাথে তাদের এভারেজের একটা পার্থক্য আছে না? মানে পয়েন্টটা আছে এই জায়গায়, বাট আসল মানে পয়েন্টটা আছে এই জায়গায়, বাট আসল পয়েন্টটা আছে এখানে। পয়েন্টটা আছে এই জায়গায়, বাট আসল পয়েন্টটা আছে এখানে। পয়েন্টটা আছে এই জায়গায়, বাট আসল পয়েন্টটা আছে, আসল ওয়াইটা আছে এই জায়গায়। পয়েন্টটা আছে এই জায়গায়, বা মানে আমার এভারেজ ওয়াইটা আছে এই জায়গায়, বাট আসল ওয়াইটা কোন জায়গায় আছে? আসল ওয়াইটা এই জায়গায় আছে না? আমার কথা কি বুঝতেছেন? না বুঝলে বলেন, আবার বলবো। আমি এখন একটা y - y বার বের করব।
y মাইনাস y বার তো আগেই বের করছিলাম। y মাইনাস y বার কত আসছে বলেন তো? 3 থেকে 1 গেলে আগে হচ্ছে 1 থেকে 3 গেলে কত? -2, 2 থেকে 3 গেলে কত? -1, 4 থেকে 3 গেলে কত? 1, 5 থেকে 3 গেলে কত? -2। আর দেখেন আমি এই অরিজিনাল পয়েন্ট গুলাকে বেস ফিটেড লাইন আঁকার জন্য একটু চাপাই দিয়ে আপনার একটা বেস ফিটেড লাইন আঁকছিলাম না, এই যে এটা কি আমার বেস ফিটেড লাইন না? এটা কি বেস ফিটেড লাইন? জি স্যার। এখন এই বেস ফিটেড লাইনের উপর যে ওয়াই গুলো আছে এগুলোর সাথেও কি আমার এভারেজ ওয়ের একটা পার্থক্য আছে না? তাহলে আমাকে এখানে আরেকটা জিনিস বের করতে হবে, ওয়াই হ্যাট মাইনাস ওয়াই বার। এই ওয়াইটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়াই, যেগুলো লাল পয়েন্টের ওয়াই, আর এই ওয়াই হ্যাটটা হচ্ছে ব্রাউন কালারের যে লাইনটা আছে এটার ওয়াই। এই ওয়াই হ্যাটটাকে বলে হচ্ছে এক্সপেক্টেড ওয়াই। ঠিক আছে, মানে আমি এক্স এর মান কোন একটা ইউজ করলে আমি যে ওয়াই এর মানটা পাচ্ছি আমি তো এই সমীকরণ থেকে ওইটাই পাবো, তার মানে এই ওয়াই এর মানটা হচ্ছে এক্সপেক্টেড, যেটা আমি আশা করতেছি। তাহলে ওয়াই হ্যাটের মানগুলো আমার জানা লাগবে। এখন আমি হচ্ছে 4টা ওয়াই হ্যাটের মান বের করব। এই সমীকরণটাতে x1 এর মান মানে x এর মান একবার 2, একবার 4, একবার 6, একবার 8 বসায় আমাকে 4টা ওয়াই হ্যাটের মান বলেন তো, এই 4টা ওয়াই হ্যাটের মান কত আসবে? এই সমীকরণটাতে x এর মান এই x1 এর মানটা একবার হচ্ছে 2 বসান, একবার 4 বসান, একবার 6 বসান, একবার 8 বসান, বসায় আমাকে 4টা ওয়াই হেডের মান বলেন। স্যার প্রথমটা 0.9, প্রথমটা হচ্ছে 0.9, এরপরেরটা স্যার 2.3, এরপরেরটা স্যার 3.7, এরপরেরটা 5.1, ওয়াই হেড থেকে বাদ দিতে হবে কে? ওয়াই বারের মানটা বাদ দিতে হবে। ওয়াই বারের মান কত? 3 না? তাহলে 0.9 মাইনাস 3, 2.3 মাইনাস 3, 3.7 মাইনাস 3, 5.1 মাইনাস 3। 0.9 থেকে মাইনাস 3 বাদ দিলে কত আসে? -2.1, মাইনাস 2.1। 2.3 থেকে মাইনাস 3 বাদ দিলে কত আসে? স্যার -0.7, মাইনাস 0.7। 3.7 থেকে 3 বাদ দিলে কত আসে? 0.7, 0.7, এটা কত ছিল? 2.1, স্যার এটা আসে 2.1 আসে। এটা কি 5.1 ছিল? জি স্যার। 5.1 থেকে 3 বাদ দিলাম, আসলে কত? 2.1। আচ্ছা, এখন আরেকটা কলাম করেন, সেটা হচ্ছে এই y মাইনাস ওয়াই বার হোল স্কয়ার মানগুলো বলেন তো কত কত? -2 কে হোল স্কয়ার করলে কত আসে? 4 না? 4 আসে? -1 কে করলে কত আসে? 1, 1 কে করলে 1, -2 কে করলে 4। আরেকটা কলাম করেন, y হ্যাট মাইনাস ওয়াই বার হোল স্কয়ার। এখন তো কত আসে? -2.1 কে হোল স্কয়ার করলে কত আসে? 4.41, 4.4 ধরলাম। -0.7 কে হোল স্কয়ার করলে কত আসে? 0.7 কে করলে কত? 0.49 না?
जी सर। 0.7 কে করলে কত আসে? 0.49। আর 2.1 কে করলে কত আসে? 4.41 sir. 4.4। এবার এই চারটা ভ্যালু যোগ করেন তো, যোগ করলে কত আসে? 4 4 8 9 10। আর এই চারটা ভ্যালু যোগ করেন 4.4 0.49 0.49 4.4। এই চারটা ভ্যালু যোগ করলে কত আসে? 9.78. 9.78। আচ্ছা, আমার আর স্কয়ার এর মান হচ্ছে summation of y hat minus y bar squared divided by summation of y minus y bar square। তাহলে 9.78 কে 10 দিয়ে ভাগ করলে কত আসে? কত আসে আর স্কয়ার এর মান? 0.978 0.98 লেখা যায়। 0.98 লেখা যায়। আর স্কয়ার এর মান তাহলে কত আসছে? 0.98 আসছে। আচ্ছা, আমাদের অঙ্ক শেষ। আর স্কয়ার এর মানও বের হয়ে গেছে। তাহলে আর স্কয়ার মানটা কত আসলো? 0.97 আসছে। আর y hat সমান সমান আমাদের সমীকরণটা কি? 0.7 x1 minus 0.5। আমাদের এটাই সমীকরণ আসছে না? এটাই তো সমীকরণ আসছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আপনার আনসার কিন্তু দুইটাই। আপনাকে কোশ্চেনে বলা হবে একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন ডেভেলপ করো, এটাও লিখতে হবে। প্লাস আপনাকে বলা হবে যে কমেন্ট করো, মানে তুমি কমেন্ট করো তোমার মডেলটা কেমন হয়েছে। এখন আপনার আর স্কয়ারের মান কত আসছে? 0.97 আসছে। নরমালি আর স্কয়ারের মান যদি 0.6 থেকে 0.9 এর মধ্যে থাকে তাহলে মানটা হচ্ছে অ্যাকসেপ্টেবল বা ভালো মান। ভালো মান মানে কি? আপনার এক্স ওয়াই কে ঠিকভাবে প্রেডিক্ট করতে পারতেছে। অথবা এটাও বলতে পারেন যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমার আর স্কয়ারের মান 0.6 থেকে 0.9 এর মধ্যে আসলে গ্রহণযোগ্য, এর ছোট আসলে গ্রহণযোগ্য না, কিন্তু এর বড় আসলে কি ভালো। এখন আমার আর স্কয়ারের মান কত আসছে? 0.97 আসছে। আর স্কয়ারের মান 1 এর যত কাছাকাছি আসবে তত ভালো। তো আমার আর স্কয়ারের মান কত আসছে? 0.97 আসছে না? তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ক্যান প্রিডিক্ট dependent variable 97% accurately। আপনাকে এই ইকুয়েশনটাও ডেভেলপ করতে হবে, আর স্কয়ারের মানও বের করতে হবে, এবং আর স্কয়ারের মান যত আসবে এটার উপর বেস করে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই কে কতটুকু অ্যাকুরেটলি বা এক্স্যাক্টলি প্রেডিক্ট করতে পারতেছে এটার উপর একটা কমেন্ট করতে হবে। এটার উপরে অঙ্কটা কি বুঝছেন? পারবেন করতে? জি স্যার। আচ্ছা, এক্স এর মানগুলা আর ওয়াই এর মানগুলা কি আপনাদের খাতায় সবগুলা লেখা আছে? একটু লিখেন তো। এক্স এর মানগুলা কত কত? 2 4 6 8। আর ওয়াই এর মানগুলা কত কত? 1 2 4 5, তাই না? একটু খাতায় লিখেন কেউ একজন। সবগুলো এক্স এর মান লিখেন, সবগুলো ওয়াই এর মান খাতায় লিখেন। 0.6 থেকে 0.9 এর মধ্যে আসলে কি হবে বুঝুন স্যার? অ্যাকসেপ্টেবল মানে বলবেন যে, মানে যদি 0.6 থেকে 0.9 এর মধ্যে আসে লিখবেন যে দেয়ার এক্সিস্ট এ গুড correlation between dependent and
ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। স্যার এটা তো এখন 0.97 আসছে। 0.97 আসছে, এবং তাইলেও বলতে এখন তো শুধু গুড না, এখন হচ্ছে কি অস্থির আসলে। তো এখন আপনার এত কিছু লেখার দরকার নাই, যদি 0.6 এর উপরে আসেন তাইলেই বলবেন যে মোটামুটি ভালো একটা সম্পর্ক আছে এদের মধ্যে, এবং কত পার্সেন্ট অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারতেছে ওটা হচ্ছে আর স্কয়ারের মানটাকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ পাওয়া যাবে। বাট নরমালি খুব ভালো, মানে একদম আমার মনে করেন ইকুয়েশনটা খুব ভালো প্রেডিক্ট করতে পারতেছে। যদি দেখি যে 0.9 এর উপরে কোনো ভ্যালু আসছে, 0.9 থেকে 1 এর মধ্যে কোনো ভ্যালু আসছে, তার মানে হচ্ছে খুব ভ্যালু। তো আপনি লিখতে পারেন যদি 0.9 এর উপরে আসে তাহলে দেয়ার এক্সিস্ট ভেরি গুড কোরিলেশন লিখতে পারেন। আচ্ছা আমি একটু বলে দিই তাইলে, যদি মান 0.6 থেকে, আমার এটা ডিস্টার্ব করতেছে আজকে অনেক বেশি, আরে লিখতেই পারতেছি না, যদি মানটা হচ্ছে আপনার এই 0.6 থেকে 0.9 এর মধ্যে আসে তাহলে লিখবেন গুড কোরিলেশন, গুড। আর যদি 0.9 থেকে 1 এর মধ্যে আসে তাহলে লিখবেন কি ভেরি গুড লিখবেন, ঠিক আছে, ভেরি গুড কোরিলেশন। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা এই মানগুলা, এই যে এক্স এর মানগুলা 2 4 6 8 আর ওয়াই এর মানগুলা কত 1 2 4 5, একটু মনে রাখেন। আমার স্ক্রিন দেখতেছেন না ভাই সবার, মানে সবাই আবার দেখতেছেন স্ক্রিন? জি স্যার। জি স্যার। মাইক্রোসফট এক্সেল দেখতেছেন? জি স্যার। আচ্ছা আমার এক্স এর মানগুলো কত কত ছিল বলেন তো? 1 2 3 4 5 6 স্যার 2 4 6 8 10 12। আরে চারটা মান ছিল, কোথা থেকে 10 12 পাইছে আল্লাহ জানে। আর ওয়াই এর মানগুলো কত ছিল? 1 2 4 5। এগুলো হচ্ছে আমার এক্স এর মান, আর এগুলো হচ্ছে আমার কার মান, ওয়াই এর মান, ঠিক আছে। ঠিক আছে, এখন আমি একটা সরলরেখার সমীকরণ পাইছি না? জি স্যার। আমি কি করব দেখেন, আমি এক্সেলও চাইলে ওটা অটোমেটিক করতে পারতাম। আমি ডাটাতে গেলাম, ডাটা অ্যানালাইসিসে গেলাম, রিগ্রেশন কই দেখেন, এখানে রিগ্রেশন কোথাও আছে বোধহয়, রিগ্রেশন। ওকে, আমার ওয়াই এর মান কোনগুলো? এগুলো হচ্ছে আমার ওয়াই এর মান। আমার এক্স এর মান কোনগুলা? আমার এগুলো হচ্ছে এক্স এর মান। লেভেলস, আমি হচ্ছে লেভেলও দেখতে চাই। আউটপুট রেঞ্জ, আমি কোন জায়গায় আনসারটা দেখবো এটা বলে দিতে বলতেছে, আমি এই ঘরে দেখবো আনসারটা। ওকে দেখেন, দেখেন এখানে ইন্টারসেপ্টের মান কত কত? -0.5। আমাদের কত আসছে বিটা নটের মান? স্যার আমাদেরও -0.5 আসছে। এখানে এক্স এর মান কত? সরি, এক্স এর মান না, এটা হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্টের মান। মানে এক্স এর কোএফিসিয়েন্ট কোনটা? বিটা 1। এখানে বিটা 1 এর মান কত? 0.7 না? জি স্যার। আমাদের কত আসছে? আমাদেরও 0.7 আসছে। এখানে আর স্কয়ারের মান কত? কত? স্যার 98। 0.98। আমাদেরও তো এরকমই আসছে তাই না?
স্যার তার মানে হচ্ছে আমাদের অঙ্ক ঠিক আছে, কারণ এক্সেলে অঙ্কটা করে দেখলাম যে আমাদের অঙ্ক ঠিক আছে। এখন আমরা বলেন এই অঙ্ক যদি হাতে কলমে করতে দিই, করতে পারবেন? স্যার করা যাবে, টাইম বেশি লাগবে। পরীক্ষার সময় এটা হাতে কলমেই করতে হবে। আর যদি অঙ্কটা বাসায় করে দেখতে চান যে অঙ্কটা ঠিক আছে নাকি ঠিক নাই, এক্সেলে ভ্যালুগুলো বসায় চেক করতে পারবেন? কিন্তু এক্সেলে একটা আপনাদের ডাটা অ্যানালাইসিস অ্যাড ইন যোগ করতে হবে। নরমাল মাইক্রোসফট এক্সেলে ডাটা অ্যানালাইসিস করা যায় না। একটু ইউটিউবে সার্চ দিয়ে যে কিভাবে ডাটা অ্যানালাইসিসের অ্যাড ইন যোগ করতে হয়, একটা প্যাকেজ নামাইলেই আপনি নরমালি এক্সেল 2007 মানে মাইক্রোসফট অফিস 2007 ইউজ করেন আর যেটা ইউজ করেন না কেন, সবগুলাতেই ডাটা অ্যানালাইসিস করতে পারবেন। বাট নরমালি পারবেন না, একটা অ্যাড ইন লাগবে, ডাটা অ্যানালাইসিস অ্যাড ইন যোগ করতে হবে। এখন আজকের ক্লাসটা কি মনে হয় অনেকে বুঝেন নাই, কারণ আমি মানে আপনাদের রেসপন্স কম ছিল, স্বাভাবিক, কারণ আপনারা একটু বোর ফিল করতেছিলেন। আর আমি গতকালকে ক্লাস নিব বলে আসলে ক্লাসটা আজকে নিছি। আমিও দেখা গেছে যে কিছু জিনিস তাড়াহুড়া করতে গিয়ে হয়তো অত ভালো মতো বলতে পারিনি। আমাকে একদম একটা ফেয়ার অপিনিয়ন দেন যে আজকের ক্লাস কে কে বুঝেন নেই, সত্যি কথা বলেন। স্যার আমি নিজে বুঝি নাই স্যার। আচ্ছা স্যার আমিও আবার দেখতে হবে স্যার। আচ্ছা ভিডিওটা স্যার আরেকবার দেখলে স্যার হয়ে যাবে স্যার। আচ্ছা, জি স্যার, আমি আরেকবার দেখতে আপনাদেরকে পারবো। একটু বলি, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আজকের ভিডিওটা দেখেন, সঙ্গে হচ্ছে যদি একটু কষ্ট করে, গত ক্লাসে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম, এটা হচ্ছে লাস্ট সেমিস্টারের যে ক্লাস নিয়েছিলাম, ওদেরকে আমি বুঝাইছিলাম যেভাবে, আমার কাছে মনে হয়েছে যে ওদেরকে আমি আরেকটু টাইম নিয়ে জিনিসগুলো আরেকটু বিস্তারিত ভাবে বলছি। আর ওদেরকে বলার সময় হচ্ছে আমার এই, আমি যে লিখি, আমার এই কলমও ডিস্টার্ব করে নাই, যার জন্য হচ্ছে ঝামেলা হয়নি। বাট আজকে আমার এই কলমটা ডিস্টার্ব করতেছিল, যার জন্য আমি নিজেও মানে মেজাজ খারাপ করে দেখা যাচ্ছিল যে অনেক কিছু স্কিপ করতেছিলাম। একটু কষ্ট করে হচ্ছে ওদের ভিডিওটা, গত ক্লাসে আমি মানে গতকালকে আমি ক্লাস যখন মানে আপনাদেরকে যখন বলছি যে আমি ক্লাসটা নিতে পারি নাই, তারপর পরে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম, যে ভিডিওটা দেখলে আপনাদের হয়তো কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। জি স্যার। ওই ভিডিওটা দেখেন আর আজকের ভিডিওটা দেখেন, জাস্ট একটু মনোযোগ দিয়ে যদি দুইটা ভিডিও দেখেন, তাহলে আপনাদের এই রিগ্রেশনে আর কোনো প্রবলেম থাকবে না। সিম্পল লিনিয়ার রিগ্রেশনে মানে ম্যাথ গুলো খুব ইজিলি করতে পারবেন। এবং ভিডিওগুলো আসলে দেখতে হবে, কারণ হচ্ছে আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিব। আমি হচ্ছে এই লিনিয়ার রিগ্রেশনের উপরে 3টা ম্যাথ করতে দিব। ম্যাথ গুলো হচ্ছে নিজেদেরকে করতে হবে। তো যদি মানে কেমনে করতে হয় না বুঝেন, তাহলে ওই ম্যাথ করতে পারবেন না। আর ম্যাথ গুলো হয়েছে নাকি হয় নাই বাসায় যদি চেক করতে চান, আমাকে দেখানোর দরকার নেই, আমি তো দেখবই। বাট বাসায় চেক করতে হলে কি করতে হবে, ওই এক্সেল এর মধ্যে হচ্ছে ডাটাগুলো ইনপুট দিলে আপনি এক্সেল এর মধ্যে নিজেই সহজে চেক করতে পারবেন যে আপনার অঙ্ক ঠিক আছে নাকি ঠিক নেই। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমি একটু পরে হচ্ছে অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন গুলা আমাদের মেসেঞ্জার গ্রুপের মধ্যে দিয়ে দিব। আর হচ্ছে কোন ভিডিওটা দেখতে বলছি, মানে দরকার হইলে আমি আমাদের আজকের ভিডিও মানে এই টপিকের উপরে আজকের ভিডিওটার লিংকও দিয়ে দিব, প্লাস হচ্ছে গত সেমিস্টারে যে এই টপিকটা পড়াইছিলাম ওই ভিডিওটাও দিয়ে দিব। মানে ওই দিন মনে হয় আরেকটু ভালো পড়াইছিলাম, ঠিক আছে? স্যার একটু ছিল কথা। হ্যাঁ স্যার বলুন। আপনার কোর্সে স্যার আলাদা একটা মানে গ্রুপ খুলে মানে ভালো হয় স্যার। আপনি যে যা দিবেন এগুলো যাতে একটা গ্রুপ আপনারা খুলে ফেলেন, আমার তো কোনো জি সমস্যা স্যার। নেই। তাহলে হচ্ছে সব কনভারসেশন গুলো ওই গ্রুপের মধ্যে হইলে ভালো হবে, ঠিক আছে? আর আমি হচ্ছে তাহলে অ্যাসাইনমেন্টটার মানে কোয়েশ্চেন গুলো হচ্ছে আজকে আপাতত হচ্ছে আপনাদের যে গ্রুপটা সেটাতেই দেই, মানে তৈমুর বা রিয়াজুল যে কেউ একজন দায়িত্ব নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ খুলে ফেলে সবাইকে অ্যাড করে ফেলেন, ঠিক আছে? আজকে কারা কারা আছেন একটু অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নিন। স্যার এটা কবে জমা দিতে হবে? এটা 1 সপ্তাহ টাইম দিলাম, ঠিক আছে? নেক্সট কি বারে? নেক্সট মঙ্গলবারের মধ্যে জমা দিয়েন।